আচ্ছা, তাহলে দেখো এবার অ্যালকাইন থেকে অ্যালকিন, এবং প্রথম কথা হচ্ছে এটা একটা সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এই এক প্রসেসে অ্যালকিন তৈরি করা যায়, অ্যালকাইন থেকে অ্যালকিন। আচ্ছা, এবং এই বিক্রিয়ার আসলে দুইটা প্রসেস। আচ্ছা, কি সংযোজন? হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে। এটা হচ্ছে মূলত অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন প্রসেস। আচ্ছা, আমি যদি এক্সাম্পল দিয়েই বলি, এই যে R C≡CH, এটা হচ্ছে একটা অ্যালকাইন। এর সাথে ধরো আমরা হাইড্রোজেন যুক্ত করব, কিন্তু আমরা দেখছিলাম এই হাইড্রোজেনটা যুক্ত করা লাগে নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে, ঠিক আছে। ধরো আমরা যদি প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবক নিই, আচ্ছা, তাহলে এখান থেকে ওই যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি দিয়ে দেই, তখন ঝামেলাটা কি ছিল যে এই বিক্রিয়াটা হচ্ছিল ঠিকঠাক। প্রথম ধাপে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকিন প্রস্তুত হচ্ছিল, CH≡CH2, কিন্তু এরপরে আমরা বিক্রিয়াটা থামাইতে পারতেছিলাম না। এরপর এর সাথে আবার হাইড্রোজেন যুক্ত হচ্ছিল, আবার এই যে এই অ্যালকিনের সাথে আবার হাইড্রোজেন যুক্ত হচ্ছিল, আবার প্লাটিনাম বা প্যালাডিয়াম 25 ডিগ্রি সেলসিয়াস, আবার হাইড্রোজেন যুক্ত হয়ে একবারে লাস্টের ধাপে অ্যালকেন তৈরি হচ্ছিল। এটা ছিল আমাদের মূল রিয়াকশন, অ্যালকেনের প্রস্তুতিতে এটা আমরা পড়ছিলাম। আচ্ছা, কিন্তু ঝামেলা হচ্ছে যে আমরা যদি এখন বিক্রিয়াটাকে এই জায়গায় থামাইতে চাই, তখন কি করা লাগতো? আমাদের দুইটা প্রসেস আছে বিক্রিয়াটাকে এখানে থামাইতে, দুইটা প্রসেস আছে। ওই একটা প্রসেস হচ্ছে একটাকে বলছিলাম রোজেনমন্ড রিডাকশন বা রোজেনমন্ড বিজারণ, আর একটা হচ্ছে বার্চ রিডাকশন। তো চলো আমি ছোট করে রোজেনমন্ড রিডাকশনটা আরেকবার বলতেছি ছোট করে, যে জাস্ট কিছুই না, আমরা যদি একটা প্রভাবক বিষ ইউজ করি, ঠিক আছে, যদি আমরা এখানে দেখো রোজেনমন্ড রিডাকশন, যে যদি আমরা ওই অ্যালকিনের সাথে বিক্রিয়া দিই, ধরো C≡CH, এর সাথে হাইড্রোজেন দিব, আর এখানে প্যালাডিয়াম, সাথে যদি একটা প্রভাবক বিষ হিসেবে বেরিয়াম সালফেট দিই, আর সাথে 25 ডিগ্রি সেলসিয়াস, কোনো সমস্যা নয়। যদি এটা দিয়ে দিই, এই প্রভাবক বিষের কারণে, এই যে প্রভাবক বিষের কারণে আসলে এই জায়গায় আমাদের কি হচ্ছে, বিক্রিয়াটা এক স্টেপেই থেমে যাবে। এই যে এখান থেকে শুধুমাত্র অ্যালকিন তৈরি হয়ে বিক্রিয়াটা থেমে যাবে। এই যে RCH≡CH2, এটা হয়ে বিক্রিয়া শেষ। আচ্ছা, এটা ছিল রোজেনমন্ড রিডাকশন, এটা আমি আগেও বলছিলাম। এবং দেখো, তোমরা যদি এই বিক্রিয়ার মেকানিজমটা জানো, তাহলে আমি বলছিলাম হালকা করে মেকানিজমটা বলছিলাম, যে প্রথমে এই প্লাটিনাম বা প্যালাডিয়াম তুমি যে ধাতুটা নিছো, ওটার প্লেটের উপরে এই হাইড্রোজেন গ্যাসটা অধিশোষিত হয়। এই যে আমাদের আরেকবার ছোট করে বলতেছি, এই যে ফার্স্টে যে প্লাটিনাম বা প্যালাডিয়ামের প্লেট, এই প্লেটের উপরে এই হাইড্রোজেন গ্যাসগুলো অধিশোষিত হয়, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাস, ধরো আমরা হচ্ছে হাইড্রোজেন গ্যাস নিলাম। এরপর কি হয়, যে এই যে আমাদের অ্যালকাইন যেটা, এটা এই প্লেটের উপরে চলে আসে, এই প্লেটের উপরে এই অ্যালকাইনটা চলে আসে, R≡CH। তারপর কি হয়, টেম্পারেচারের কারণে, ওই যে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলো, বা এই যে এই প্লেট থেকে কিছুটা টেম্পারেচার নিয়ে নেয় এই আমাদের অ্যালকাইন, এই টেম্পারেচারের কারণে একটা বন্ধন ভেঙে যায় এখান থেকে, এই কার্বনের দুইটা করে হাত ফাঁকা হয়, ওই দুই হাতে এখান থেকে এই প্লেট থেকে দুইটা হাইড্রোজেন চলে যায় বলছিলাম। কিন্তু তার মানে সোজা কথা হচ্ছে যে আমাদের এই যে এই দুই কার্বনে যে দুইটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এগুলো কিন্তু একই দিক থেকে যুক্ত হচ্ছে, ঠিক আছে। প্লেটের উপরে একটা অণু যদি চলে আসে, একটা হাইড্রোজেন এদিক থেকে আরেকটা তো উপরের দিক থেকে, এরকম হচ্ছে না। এখানে কি হচ্ছে, দুইটা হাইড্রোজেন একই দিক থেকে যুক্ত হচ্ছে। এই জন্য বলছিলাম এই এই বিক্রিয়াটার নামে, সংযোজন বিক্রিয়াকে বলা হয় সিন অ্যাডিশন। এই বিক্রিয়াটাকে বলে সিন অ্যাডিশন রিয়াকশন। সিন কেন? কারণ দুইটা হাইড্রোজেন একই দিক থেকে যাচ্ছে। এই যে সিন মানেই হচ্ছে একই দিকে। তো দেখো, যদি কোনো একটা অ্যালকিনে একই দিকে দুইটা হাইড্রোজেন থাকে, ধরো আমরা যদি এই যে অ্যালকিনটা এখানে লিখলাম, ধরো আমরা একটা কাজ করি, আমরা এটাকে CH3 দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এই বিক্রিয়াটা লিখলাম CH3, C≡C, তার সাথে CH3, এখানে হাইড্রোজেন দিলাম, এই জায়গায় দিলাম প্যালাডিয়াম, তার সাথে বেরিয়াম সালফেট, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে দেখো এবার কি হচ্ছে, দুইটা হাইড্রোজেন একই দিক থেকে দুইটা কার্বনে যুক্ত হবে, একই দিক থেকে। তাহলে আমরা যদি ওটাকে একটু গাঠনিক সংকেত সহ লিখি, ধরো এই যে এখানে লিখতেছি আমরা, এই যে কার্বন, দুইটা হাইড্রোজেন কি হলো, ধরো দুইটাই নিচ দিক থেকে যুক্ত হইলো, দুইটাই একই দিক থেকে যুক্ত হইলো, আর আগে থেকে এদিকে ছিল একটা CH3, এদিকে একটা CH3। তাহলে যেহেতু দুইটা হাইড্রোজেন একই দিক থেকে যুক্ত হইলো, এটা কিন্তু তোমার সিস সমাণু, অ্যালকিনের সিস সমাণু, সিস মানেও কিন্তু একই দিকে, তোমরা জানো, ঠিক আছে। তাহলে আমরা সব সময় দেখতে পাচ্ছি যে যেহেতু একই দিক থেকে যুক্ত হচ্ছে, তার মানে এই রোজেনমন্ড বিজারণে সবসময় সিস অ্যালকিন তৈরি হয়। তোমরা সিস ট্রান্স সমাণুতে যদি পড়ে থাকো, তাহলে এটা বুঝতে পারবা যে সিসে কি হয়, যে এই যে দুইটা হাইড্রোজেন মানে একই টাইপের মূলকগুলো একই দিকে থাকে, এই যে হাইড্রোজেন দুটো একই দিকে আছে, আর এই যে CH3 গুলো কি হচ্ছে, উপরের দিকে একই দিকে আছে, তাহলে এটা আসলে সিস অ্যালকিন।
ট্রান্স অ্যালকিন কোনটা ছিল, যে যদি একটা হাইড্রোজেন এদিকে থাকতো, যেমন এই যে CH3 সি, এদিকে যদি একটা হাইড্রোজেন আর এদিকে যদি একটা হাইড্রোজেন থাকতো, এটাকে বলতাম আমরা ট্রান্স অ্যালকিন। এটা সিস ট্রান্স সমানতা ছিল। এই জায়গায় দেখো হাইড্রোজেন দুটো বিপরীত দিকে আছে, এটাকে বলতাম কি ট্রান্স অ্যালকিন, এটাকে বলতাম ট্রান্স অ্যালকিন। তো সোজা কথা হচ্ছে রোজেনমুন বিজারণে কখনোই ট্রান্স অ্যালকিন তৈরি হবে না, কারণ কি দুইটা হাইড্রোজেন একই দিক থেকে যুক্ত হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা একটু তোমরা লিখে নাও যে রোজেনমুন বিজারণে সবসময় সিস অ্যালকিন তৈরি হয়। আচ্ছা, এবার আসো রোজেনমুন বিজারণ গেল, এবার বার্চ রিডাকশন। তাহলে আমি সব কিছু মিশাই দিলাম। ও আচ্ছা, এখানে একটা কথা মনে বলতে ভুলে গেছি, এই প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট এই দুটাকে একসাথে লিন্ডলার ক্যাটালিস্ট বলে। এটা তো সেদিন লিখে দিয়েছিলাম সব, এগুলো আর কি বলবো। এই যে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দুটাকে একসাথে বলে লিন্ডলার ক্যাটালিস্ট বা লিন্ডলার প্রভাবক, দুটাকে একসাথে বলে লিন্ডলার প্রভাবক, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের রোজেনমুন রিডাকশন। চলো এবার বার্চ রিডাকশনের মেকানিজমটা আমরা দেখব, এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। আচ্ছা চলো তাহলে এবার বার্চ রিডাকশন। তাহলে আমি আগে বেসিক রিয়াকশনটা লিখি, এটা আমি আগেও দেখিয়েছি। বেসিক রিয়াকশনে দেখো, ধরো আমরা কোনো একটা অ্যালকাইন নিলাম সরি। আচ্ছা CH3 দিই নেই, ধরো CH3 C ট্রিপল বন্ড C তার সাথে CH3, এই জায়গায় আমরা ইউজ করব এবার সোডিয়াম, তার সাথে লাগবে লিকুইড অ্যামোনিয়া, আর লাগবে হচ্ছে C2H5OH ইথানল। আচ্ছা কোনটার কি কাজ আমি শর্টে বলি। এটা যে ধাতু মানে কি ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটর, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটর। এই জিনিসটা হচ্ছে প্রোটন ডোনেটর, ঠিক আছে, এটা সবসময় প্রোটন দেয়, এটা হচ্ছে প্রোটন ডোনেটর। তোমরা দেখছো কিন্তু এটা পোলার প্রোটিক দ্রাবক, E1-এ দেখলা এটা পোলার প্রোটিক দ্রাবক, কারণ এটা প্রোটন দিতে পারে আসলে। আর এই যে লিকুইড অ্যামোনিয়াটা হচ্ছে দ্রাবক, এই জায়গায় লিকুইড অ্যামোনিয়াটা হচ্ছে আমাদের দ্রাবক, আর এটা হচ্ছে প্রোটন ডোনেটর, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটর। আচ্ছা কি হবে আসলে, আমরা একবার মেকানিজম তারপর বেসিক রিয়াকশন ফিল আপ করবো। দেখো আসে, এবার একটু সবাই মনোযোগ দিও, তোমাদের মেকানিজমটা আসবে না পরীক্ষায়, কিন্তু তাও যদি জানতে চাও আর কি, আমি সবসময় সব কিছু বিস্তারিতই পড়াই। চলো মেকানিজমটা এবার দেখো। তোমাদের একটা কোশ্চিন ছিল এই জায়গায়, আমি বলছিলাম যে এই বার্চ রিডাকশনে সবসময় ট্রান্স অ্যালকিন তৈরি হয়। ওই যে আমাদের কি ছিল, রোজেনমুন্ডে সবসময় সিস অ্যালকিন, আর এখানে সবসময় ট্রান্স অ্যালকিন তৈরি হয়। এটা কেন হয় তোমাদের এবার বোঝা লাগবে, দেখো। আচ্ছা এবার দেখো প্রথমে কি হয়, ওই যে ধাতু আছে, ধাতু মানে কি করবে, ইলেকট্রন ত্যাগ। যেই বিক্রিয়াতে ধাতু থাকবে, ধাতু মানে কি করে দিবে, ইলেকট্রন ত্যাগ করে দিবে। তাহলে সবার আগে এই ধাতু ইলেকট্রন ত্যাগ করলো। এই ইলেকট্রনটা এখন ওই যে দ্রবণের মাঝে ছোটাছুটি করতেছে যে কোথায় আমি পজিটিভ চার্জ পাবো। আচ্ছা আসলে দেখো পজিটিভ চার্জ নাই কোথাও। আচ্ছা তোমাদের একটা কোশ্চিন আসতে পারে, এই ইলেকট্রনটা তো পজিটিভ চার্জ খুঁজতেছে, তাহলে আবার এই সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয় না কেন? সোডিয়াম আয়ন তো ইলেকট্রন ত্যাগ করে দিছে, কি কারণে, তার অষ্টক ফিল আপ করার কারণে। তো ইলেকট্রন ত্যাগ করার পরেই তো সোডিয়াম আয়ন অষ্টক পূর্ণ হয়ে গেছে, সে আবার একটা ইলেকট্রন কেন নিবে? ইলেকট্রনটা ত্যাগ করছে তার তো অষ্টক পূরণের জন্য, ঠিক আছে। এই জন্য ধাতুর উপর কখনো যদি পজিটিভ চার্জ থাকে, এটা কিন্তু ভালো ইলেকট্রোফাইল না, কারণ সবার অষ্টক পূর্ণ অবস্থায় আছে। তাহলে এই ইলেকট্রনটা এখন অন্য সব জায়গায় খুঁজতেছি যে আমি কোথায় পজিটিভ পাবো। দেখো দ্রবণের মাঝে কোথাও পজিটিভ নাই, তাহলে তার একমাত্র উপায় কি, মনে রাখবা পাই ইলেকট্রন আর লোন পেয়ার ইলেকট্রন এগুলো সবসময় লুজলি বন্ডেড থাকে, এগুলো ঘোরাফেরা করতে পারে, পাই ইলেকট্রন আর লোন পেয়ার ইলেকট্রন। এই জন্য এদেরকে ডিলোকালাইজড ইলেকট্রন বলে, সঞ্চারণশীল, ঠিক আছে। তো এই পাই ইলেকট্রন যেহেতু লুজলি বন্ডেড, এই ইলেকট্রনটা এবার এই পাই ইলেকট্রনকে গিয়ে বলে যে ভাই তুমি কোনো একদিকে সরে যাও, তুমি যেহেতু লুজলি বন্ডেড ওর সরাটা ইজি, কোনো একদিকে সরে যাও, যে কোনো একটা কার্বন পজিটিভ হবে, আমি ওই কার্বনে যুক্ত হব। তাহলে দেখো এই যে CH3 C ট্রিপল বন্ড C, ইলেকট্রন এসে এই জায়গায় ঝামেলা শুরু করে দিছে, এই কার্বন এটা কি হচ্ছে, যে কোনো একদিকে ভেঙে দাও, যে কোনো একদিকে এটাকে ভেঙে দাও। তাহলে কি হইলো, এই জায়গায় যেদিকে ভাঙছে এই কার্বনটা হয়ে যাবে নেগেটিভ, এ হবে পজিটিভ। তাহলে CH3 কার্বন ডাবল বন্ড থেকেই গেল, একটা বন্ড ভেঙে গেল, এটা পজিটিভ হইল, এটা নেগেটিভ হইল, আর এদিকে CH3। এই যে এবার ইলেকট্রন মোক্ষম সুযোগ পেয়ে গেছে, যে ইলেকট্রন যেই কার্বন পজিটিভ হয়েছে ওই কার্বনের লাস্টের শেলে এখন ইলেকট্রন ঢুকে যাবে, এই যে ইলেকট্রন আসবে এবার, ইলেকট্রন কি হবে, এই যে এই কার্বনের লাস্টের শেলে ঢুকে যাবে। তাহলে হবে দেখো CH3। আচ্ছা তোমাদের একটা মানে একটু ভালোভাবে যদি দেখাইতে চাই, তোমাদের দেখো আগে এমনি একটু চিন্তা করো, একটা পজিটিভ চার্জ মানে কিন্তু একটা ফাঁকা পি অরবিটাল, ধরো আমরা এখানে একটা পি অরবিটাল আঁকি, তারও এই যে একটা পি অরবিটাল আঁকাই দিলাম, এখানে একটা পজিটিভ চার্জ মানে পি অরবিটালটা ফাঁকা আছে, আর এই যে এই নেগেটিভ চার্জ মানে হচ্ছে এই পি অরবিটালে ইলেকট্রন আছে, এই পি অরবিটালে ইলেকট্রন আছে, তাই তো। আচ্ছা এমনি যদি আঁকাই, তারপরে ইলেকট্রন আসলো এই জায়গায়, যেটা পজিটিভ ওই জায়গায় ইলেকট্রন প্রবেশ করলো পজিটিভ কার্বনে, তাহলে CH3 কার্বন,
এই জায়গায় এখন একটা ইলেকট্রন আমরা, আচ্ছা শুধুমাত্র একটা লোভ দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আসলে আমরা একটা লোভ দেখাই শুধু, ধরো একটা লোভ দেখাচ্ছি শুধু, ঠিক আছে। আর এই জায়গায় ডাবল বন্ড কার্বন, এই তারপরে এদিকে আছে একটা CH। দেখো তো এইটুকুতে কোনো ঝামেলা আছে কোথাও? ঝামেলা লাগার কথা না কোথাও। আচ্ছা এখন কি হবে, এই যে ইলেকট্রন পাশাপাশি দুই কার্বনে একই দিকে দুইটা ইলেকট্রন আছে, এটা আসলে এমনি থাকতে পারবে না। ইলেকট্রন বিকর্ষণ হবে এই জায়গায়। এই বিকর্ষণের কারণে কি হবে, যে কোনো একটা অরবিটাল, এই দুটার মাঝে যে কোনো একটা অরবিটাল উল্টে যাবে, ঠিক আছে। ইলেকট্রনটা ধরো, আমরা তো একটা লোভ দেখাইছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই ইলেকট্রন এদের মাঝে যে বিকর্ষণের জন্য কি হবে, ধরো এটা অথবা এটা, যে কোনো একটা এমনি উল্টে যাবে, নিচের দিকে চলে যাবে বিকর্ষণের জন্য। তাহলে ধরো আমরা কোনটাকে উল্টাবো, ধরো আমরা এটাকেই উল্টাই, যে কোনো একটা উল্টাইলেই হলো, সমস্যা নাই। CH3 কার্বন, ধরো এটা এমনি নিচের দিকে উল্টাই দিলাম, এটা উপরেই থেকে গেল, তারপরে হইল কি CH3। এই যে দেখো দুইটা কার্বন উল্টে গেল না, দুই পাশে উল্টে গেল, এর কারণেই আসলে এটা ট্রান্স হয়ে যাবে, এবার ট্রান্স অ্যালকিন। দেখো আস্তে ধীরে এবার দেখো এবার কি হবে, এবার ওই যে দ্রবণের মাঝে কিন্তু একটা কি আছে, প্রোটন ডোনেটর আছে। হ্যাঁ, এর কাজই হচ্ছে প্রোটন দেওয়া। এবার এই C2H5OH এটা একটা প্রোটন দিয়ে দিবে, একটা প্রোটনও দিয়ে দিবে। তাহলে ওই যে আমাদের C2H5OH ও কি করলো, একটা প্রোটন দিল, তাহলে ও আমাদের এখানে একটা প্রোটন দিয়ে দিল। হ্যাঁ, ওই প্রোটনটা গিয়ে এবার এই যে নেগেটিভ কার্বন যেটা, ওই প্রোটনটা এবার এই নেগেটিভ কার্বনে গিয়ে যুক্ত হয়ে যাবে। তাহলে CH3 কার্বন, এদিকে এটা এমনিই থাকলো, তারপর এদিকে ডাবল বন্ড, এদিকে হচ্ছে কার্বন, এদিকে একটা হাইড্রোজেন যুক্ত হইলো, আর এদিকে CH3, এই যে প্রোটনটাই সেই কার্বনে যুক্ত হইলো। এখন দেখো এই কার্বন কিন্তু এখনো কান্নাকাটি করতেছে, কারণ কি, একটা কার্বনের উপরে ডট আছে, সে তো আনস্টেবল, ঠিক আছে। হয় সেটা কি হওয়া লাগবে, মানে তার অষ্টক পূর্ণ হওয়া লাগবে, অন্য কারোর সাথে যুক্ত হওয়া লাগবে, অথবা কি হচ্ছে তোমার পজিটিভ নেগেটিভ হয়ে, সোজা কথা অন্য কারোর সাথে যুক্ত হওয়া লাগবে, পজিটিভ নেগেটিভ হয়ে। তো এই জন্য কি হচ্ছে, এই কার্বনের কান্নাকাটি দেখে এখন ওই যে সোডিয়াম আয়ন আরও একটা ইলেকট্রন এখানে দিয়ে দিবে, সোডিয়াম আরও একটা ইলেকট্রন এখানে দিবে, ওই ইলেকট্রনটা গিয়ে আবার এই কার্বনে যুক্ত হবে। কারণ একটা অরবিটালে কিন্তু দুইটা ইলেকট্রন থাকতে পারে, একটা ইলেকট্রন থাকলে সেটা আনস্টেবল, দুইটা ইলেকট্রন থাকলে কি সেটা কিছুটা হলেও স্টেবিলিটি পাবে। তাহলে এই যে আমাদের CH3 কার্বন, এই যে দুইটা ইলেকট্রন আসলো, দুইটা ইলেকট্রন একসাথে থাকা মানে নেগেটিভ চার্জ, তাহলে কার্বন, এদিকে হাইড্রোজেন, এদিকে CH3। হ্যাঁ, এইবার আবার এই কার্বনটা হয়ে গেছে নেগেটিভ, এই নেগেটিভ কার্বনে আরও একটা ওই যে প্রোটন ডোনেটর আবার এসে কি করবে, আরও একটা প্রোটন দিবে, এই যে আরও একটা হাইড্রোজেন আয়ন দিবে, ওই হাইড্রোজেন আয়নটা এই কার্বনে যুক্ত হবে, CH3 কার্বন, এদিকে হাইড্রোজেন, এদিকে আরও একটা হাইড্রোজেন, আর এখানে আর একটা CH3, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল বার্চি রিডাকশন। তার মানে সোজা কথা, আলটিমেটলি আসলে কি হইল, জাস্ট কিছুই না, আমাদের এই যে দুইটা পাই বন্ধন ছিল, তার মাঝে একটা পাই বন্ধন ভেঙে গেছে, আর বিপরীত দিক থেকে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটাই হচ্ছে বার্চি রিডাকশন। তাহলে পুরো মেকানিজম দেখলে তুমি কি বুঝলা, যে আসলে যে দুইটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে এরা পরস্পর বিপরীত দিক থেকে যুক্ত হয়। এই কথাটা লিখে নাও, যে বার্চি রিডাকশনে যে দুটো হাইড্রোজেন যুক্ত হয় কার্বনে, এরা পরস্পর বিপরীত দিক থেকে যুক্ত হয়। আচ্ছা, এই জন্যই আমাদের কি এই অ্যালকিনটা আসলে ট্রান্স অ্যালকিন। এই যে দেখো, আমরা যদি একদম তোমার যদি গাঠনিক সংকেত সহ আঁকাই, তাহলে এই যে ধরো এদিকে CH3 দিলাম, তাহলে আমরা এটাকে কোনটাকে ডান পাশেটা উপরে দিছি না, তাহলে এটাকে আমরা দিই CH3। হ্যাঁ, একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে উপরের দিক থেকে, আর একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে নিচের দিক থেকে, এই জন্য আসলে এই অ্যালকিনটা হচ্ছে ট্রান্স অ্যালকিন, এটা আসলে ট্রান্স অ্যালকিন। এই আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের বার্চি রিডাকশন। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, যে বার্চি রিডাকশন কিন্তু কখনোই প্রান্তীয় অ্যালকাইনে হয় না। প্রান্তীয় অ্যালকাইন বলতে, ধরো আমি এরকম একটা অ্যালকাইন দিলাম এই জায়গায় CH3 C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন। 1 নং কার্বনে ট্রিপল বন্ড আছে, তার মানে প্রান্তীয় অ্যালকাইন, ঠিক আছে। 1 নং কার্বনে ট্রিপল বন্ড থাকলে সেটা প্রান্তীয়। এখানে যদি তুমি বার্চি রিডাকশন করো, এটা হবে না। এই যে সোডিয়াম, তার সাথে লিকুইড অ্যামোনিয়া দিছো, আর প্রোটন ডোনেটর হিসাবে C2H5OH দিছো। হ্যাঁ, এটা বার্চি রিডাকশন করবে না। কারণ কি, দেখো আমরা জানি যে প্রান্তীয় অ্যালকাইনে কিন্তু অম্লধর্মিতা থাকে। প্রান্তীয় অ্যালকাইন কি করে, এই একটা হাইড্রোজেনকে হাইড্রোজেন আয়ন হিসেবে ত্যাগ করে দেয়। প্রান্তীয় অ্যালকাইন নিজে সবসময় অ্যামনেস থাকে, যে C ট্রিপল বন্ড C, এই কার্বনটা নেগেটিভ অবস্থায় থাকে বেশিরভাগ সময়। তাহলে দেখো এই কার্বন যদি নেগেটিভ থাকে, দেখো তো বার্চি রিডাকশনটা শুরু হয়েছিল কিভাবে, একটা ইলেকট্রন এসে এখানে ঝামেলা শুরু করে, একটা ইলেকট্রন এসে এই কার্বনকে বলে যে ভাই তুমি পজিটিভ হও। তো এই কার্বন যদি আগে থেকেই নেগেটিভ থাকে, এখানে ইলেকট্রন এসে আর ঝামেলা করতে পারবে না। তো ইলেকট্রন তো নিজেই নেগেটিভ জিনিস, সে নেগেটিভ কার্বনে কিভাবে আসবে, বুঝতে পারছো? তো এই জন্য প্রান্তীয় অ্যালকাইনগুলোতে বার্চি রিডাকশন আসলে নর্মালি হয় না। তাহলে এই কথাটাও একটা ইম্পর্টেন্ট কথা, এটাও লিখে নাও।
যে সবসময় বার্সি রিয়াকশন, আচ্ছা এখানে তাহলে নো রিয়াকশন, তাহলে বার্সি রিয়াকশন সবসময় অপ্রান্তীয় অ্যালকাইনে হয়, অপ্রান্তীয় অ্যালকাইন হয়। তাহলে বার্সি রিয়াকশন সবসময় আমাদের অপ্রান্তীয় অ্যালকাইনে হয়, এটা প্রান্তীয় অ্যালকাইনে হয় না। তাহলে এইটুকুই আমাদের মোটামুটি বার্সি রিয়াকশন থেকে কথা ছিল। আমরা আর দুই একটা এক্সাম্পল করি, আর বার্সি রিয়াকশনের একটা ফেমাস ইউজ আছে, ওটা আরেকবার একটু দেখি। আচ্ছা তাহলে এবার দেখো আমরা যদি আর দুই একটা এক্সাম্পল দেখি, যে বললো CH3 C ট্রিপল বন্ড C CH2 CH3, এখানে বার্সি রিয়াকশন করে দেখো, তাহলে খুবই সহজ। আমরা জানি যে এখানে কি ইউজ করে দিব, সোডিয়াম তার সাথে লিকুইড অ্যামোনিয়া, আর এখানে থাকবে C2H5OH প্রোটন ডোনেটর। হ্যাঁ, তাহলে জাস্ট কিছুই না, এই দুইটা কার্বনে বিপরীত দিক থেকে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে, দুই কার্বনে বিপরীত দিক থেকে দুইটা হাইড্রোজেন। তাহলে CH3 কার্বন, এদিকে CH2 CH3, আর এই দিক থেকে একটা হাইড্রোজেন, এই দিক থেকে আর একটা হাইড্রোজেন, ঠিক আছে, এটাই হলো আমাদের বার্সি রিডাকশন। আচ্ছা, তোমাদের একটা বার্সি রিডাকশনের ফেমাস ইউজ হচ্ছে বেনজিন বলয় বার্সি রিডাকশন। এটাই তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের পরীক্ষায় এটাই আসে, বেনজিন বলয়ে বার্সি রিডাকশন অনেকবার আসছে এটা পরীক্ষায়। দেখো বার্সি রিডাকশন সবসময় কি করে, দুইটা হাইড্রোজেন যুক্ত করে, বিপরীত দিক থেকে, এটাই তো বার্সি রিডাকশনের কাজ। আমরা যদি বেনজিন বলয় নিই, বেনজিন বলয় কিন্তু 3টা পাই বন্ধন থাকে। আচ্ছা এই জায়গায় যদি, আচ্ছা বেনজিন বলয়ের উপরে কোনো গ্রুপও থাকতে পারে, কোনো সমস্যা নাই, যে কোনো গ্রুপ থাকতে পারে বেনজিন বলয়ের উপরে, বা গ্রুপ নাও থাকতে পারে, এখানে যে কোনো কিছু থাকতে পারে, CH3 অথবা ধরো NH2 থাকলো, সমস্যা নাই, অথবা OH থাকলো, কোনো সমস্যা নাই, বেনজিন বলয়ের উপরে যে কোনো গ্রুপ থাকতে পারে বা নাও পারে, সমস্যা নাই। এই জায়গায় যদি আমরা বার্সি রিয়াকশন করি, সোডিয়াম তার সাথে লিকুইড অ্যামোনিয়া আর C2H5OH, তাহলে বার্সি রিয়াকশন কি করতেছে, যে কোনো একটা পাই বন্ধনে দুইটা হাইড্রোজেন যুক্ত করতেছে। তাহলে ধরো আমরা ধরে নিলাম যে এই পাই বন্ধনে এসে যদি দুইটা হাইড্রোজেন যুক্ত হয়, তার মানে কি এই পাই বন্ধনটা থাকতেছে না, এই দুইটা কার্বনে দুইটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। তাহলে ব্যাপারটা আসলে এরকম যে ওই যে আমাদের দুইটা, এই পাই বন্ধনটা থাকলো না, এটার এইটা আছে শুধু, আর এই যে আমাদের এইদিকে একটা গ্রুপ, তাই তো, এটা আর থাকতেছে না। এরপরে কি হয়, এই যে দুইটা পাই বন্ধন, এই পাই ইলেকট্রনগুলো নিজেদের মাঝে আবার বিকর্ষণ করে, এই যে এই বিকর্ষণের কারণে এটা স্টেবিলিটি পাওয়ার জন্য একটা পাই বন্ধন শিফট হয়ে যায়, পাশের কার্বনে চলে যায়, ঠিক আছে, বিকর্ষণের কারণে শিফট হয়ে পাশের কার্বনে চলে যায়। তাহলে আলটিমেটলি কি প্রোডাক্ট হইলো এখানে, এই যে আমাদের একটা পাই, এটা যদি শিফট হয়ে আসে তাহলে এখানে চলে আসলো, আর উপরে আগে থেকে তো একটা গ্রুপ আছে, ঠিক আছে। এই যে বেনজিন বলে যদি বার্সি রিয়াকশন করো, এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়, এটাকে বলে সাইক্লো অ্যালকাডাইইন, সাইক্লোঅ্যালকাডাইইন তৈরি হয়, ঠিক আছে। তাহলে বেনজিন বলে বার্সি রিয়াকশন করলে সাইক্লোঅ্যালকাডাইইন প্রস্তুত হয়। জি এর জায়গায় বললাম তো যে কোনো কিছু থাকতে পারে, এখানে CH3ও দিতে পারে, NH2 দিতে পারে, OH দিতে পারে, যে কোনো কিছু, সমস্যা নেই। তাহলে এগুলো একটু মাথায় রাখো। মোটামুটি আমরা অ্যালকিনের প্রস্তুতি থেকে যা কিছু ছিল সব একদম ডিটেলসে শেষ করে ফেলছি। এবার চলো আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম করবো, ঠিক আছে। রাসায়নিক ধর্মে আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিসই আছে, যেমন ওজনীকরণ, তারপরে অ্যালকিনের জারণ, এই ব্যাপারগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো তাহলে মোটামুটি প্রস্তুতি শেষ, আমরা এবার রাসায়নিক ধর্ম শুরু করব।